প্রিয় দর্শক, আমন্ত্রণ আমাদের আজকের ৭ দিনে, আর সাথে আছে আমি রানা ইসলাম। আপনারা জানেন যে প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত আমরা এই অনুষ্ঠানটি করে থাকি। আপনাদের জন্য আমরা আলোচনা করি বাংলাদেশের বিভিন্ন বিষয়াবলী নিয়ে। আমরা আজকেও আলাপ করতে চাই রাষ্ট্র সংস্কার বিষয়, এবং রাষ্ট্র সংস্কারের বিষয়ে গতকাল যেমন কথা বলেছিলাম যে প্রান্তিক জনগোষ্ঠী, জনগণ কি চাচ্ছে, সে একইভাবে জনগণের চাওয়া রাজনৈতিক দলগুলো কিভাবে পূরণ করতে চাই বা রাজনৈতিক দলগুলো কিভাবে ভাবছে, সেই বিষয়টি সামনে রেখে আমরা আজকে বাম জোটের কয়েকজনকে আমরা যুক্ত করেছি আমাদের এই আয়োজনে। আমরা তাদের কথা শুনবো কি ভাবছে বাম জোট সংস্কার ভাবনাগুলো নিয়ে। আমরা শুরুতেই পরিচিত হইনি, আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে আছেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, এবং আমাদের সাথে আছেন কেন্দ্রীয় বর্ধিত ফোরামের সদস্য বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের খালেকুজ্জামান লিপন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমার এই আয়োজনে। লিপন ভাই, আপনি দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন আমাদেরকে নিশ্চয়, এবং সীমা দিয়ে আপনি আমাদের সাথে আছেন। আমি যেই কথাটি বলছিলাম যে সীমা দি, আপনার মোবাইলটি যদি ঘুরিয়ে নেন, আমরা আপনাকে দেখতে পাচ্ছি কিন্তু ছবিটা এখন পর্যন্ত রাইট। সীমা দি, আপনাকে দিয়ে যদি শুরু করি আমাদের আজকের আয়োজন, যে আপনি জানেন যে আজকের এই দিনেই গত মাসে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছিল। সেই বাস্তবতায় ১ মাস পূর্তি হলো এই অন্তর্বর্তীকালীন সরকারের। আমি শুরুতেই যে প্রশ্নটা করতে চাই যে এই ১ মাসে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যে সংস্কারের মধ্য দিয়ে যাচ্ছেন, এবং যে স্বপ্ন ছাত্র জনতা দেখেছে, হাজারো প্রাণের বিনিময়ে, রক্তের বিনিময়ে যে অর্জিত বিপ্লব, আপনারা হয়তো ভিন্নভাবে ব্যাখ্যা করবেন সেটাকে, সেটাই কতটা আশাবাদী হতে পারছি আমরা যে মানবিক বৈষম্যহীন একটি বাংলাদেশ চাই, সেখানে কতটা আশাবাদী আপনারা এই মুহূর্তে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে এবং নেক্সাস টেলিভিশনকে, পাশাপাশি যারা শুনছেন তাদেরকে। আমি প্রথমে স্মরণ করতে চাই গত ১ মাস আগে বা তারও আগে আমরা যাদেরকে হারিয়েছি, এই যে ফ্যাসিস্ট সরকার, সেই সরকারের পতনের যে আন্দোলন, সেই আন্দোলনে আমরা যাদেরকে হারিয়েছি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, এবং যারা আহত তাদের প্রতি সমানুভূতি, সহমর্মিতা প্রকাশ করছি। তো এই সরকার গত ৮ আগস্ট তারা শপথ নিয়েছেন। তার পরবর্তীতে আজকে ১ মাস পূরণ হলো। তো এই মানে আমরা যে বলছি গত ১৫ বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার দেশ পরিচালনা করছিল, এবং তারও আগের যে আরো বিভিন্ন লিগেসি গুলো নিয়ে আমরা চলছিলাম। তো সেখানে আমরা তো দেখেছি যে স্তরে স্তরে কিভাবে দুর্নীতিগ্রস্ত হয়েছিল, বা সেখানে দলীয়করণ করা হয়েছিল। এরকম একটা পরিস্থিতিতে আসলে এই যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকার, নতুন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা নিল, তো তাদের জন্য এটা হ্যাঁ খুবই চ্যালেঞ্জিং অবশ্যই। কিন্তু তারপরেও আমি বলবো যে শুরুতেই আসলে আমি নেগেটিভ কথা বলতে চাই না। আমি তাদেরকে বলতে চাই যে হ্যাঁ, তারা মানে চেষ্টা করছেন, কিন্তু মানে সেটুকু আসলে একদম যে আন্দোলনের সাথে যুক্ত যারা মানে স্টেক হোল্ডার যারা ছিল, তাদেরকে আসলে আরো বেশি যুক্ত করে এই যে কাজ তারা করছেন, সেই কাজটা তাদের করা প্রয়োজন। তো আমি এইভাবে মূল্যায়ন করতে চাই যে তাদের এই সময় মানে ক্ষমতা নেওয়ার পরে আসলে তো একটা বিশাল একটা প্রাকৃতিক দুর্যোগ। এইখানে আমি একটা কথা বলতে চাই সীমা দত্ত, যে আমরা এই ক্ষমতা আর দায়িত্ব এই দুইটাকে গুলিয়ে ফেলি কিনা, যে আমরা ক্ষমতা বলবো না দায়িত্বভার গ্রহণ বলবো, সেখানেও কিন্তু একটা সংকট তৈরি হয়ে যায় কিনা। হ্যাঁ, আসলে তো মানে আপনার ক্ষমতা হলে সেখানে একটা শক্তি প্রদর্শনের বোধহয় বিষয় থাকে, এটা সবসময় দায়িত্ব। হ্যাঁ, তারা তো আসলে যারা রাষ্ট্রের ক্ষমতায় থাকে তারা তো হচ্ছে সাধারণ মানুষের সেবার জন্যই তারা হচ্ছে কাজ করে, এটাই তাদের মূল যে মন্ত্র। হ্যাঁ, ফলে এখানে মানে ক্ষমতা হলে যেটা হয় সেটার ক্ষমতার যে অপব্যবহার,
সেই জিনিসটাও থাকে। ক্ষমতা আসলে ফলে দাম্ভিক করে তোলে শাসককে এবং স্বৈরাচারী করে তোলে, যে কারণে আসলে ফ্যাসিস্ট সরকার তৈরি হয়। আপনি পজিটিভ কথা দিয়ে শুরু করেছেন, আমরাও পজিটিভ থাকতে চাই, কারণ পজিটিভ বাংলাদেশ গড়ার জন্য পজিটিভ কথার মধ্যেই থাকতে হবে। আমি এই মুহূর্তে একটু মূল্যায়ন নিতে চাই খালিকুজ্জামান লিপন ভাইয়া আপনার কাছ থেকে, যে আপনি কিভাবে ভাবছেন ঠিক 1 মাসের মূল্যায়ন যদি করেন এই অন্তর্বর্তীকালীন সরকারের। আসলে ধন্যবাদ নেক্সাস টিভিকে, দেখছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আজকে আমরা জানি লিপন ভাই, আপনার অডিও আমরা একটু কম পাচ্ছি, আপনি কি হেডফোনটি খুলে কথা বলবেন? তাতে সম্ভবত আমরা ভালো অডিও পাবো, আমাদের অডিয়েন্স আপনার কথা শুনতে পারবে। হেডফোনটা আপনি আপনার ডিভাইস থেকে খুলে ফেলুন। জি, শোনা যাচ্ছে? জি, এবার ভালো শুনছি আমরা, আপনি শুনছেন নিশ্চয়ই? হ্যাঁ, জি, আমি তাহলে যেটা বলছিলাম, জি, আমরা একটু কম শুনতে পাচ্ছি, এটা হলো সমস্যা। তারপর আপনার কথা দর্শক ভালো শুনবে এইভাবে, বলুন আপনি। আচ্ছা আচ্ছা, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। টেকনিক্যাল কিছু সমস্যা। তো আমি যেটা বলছিলাম যে প্রথমে আমি নেক্সাস টেলিভিশনের মাধ্যমে আজকে এই বর্তমান যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার যিনি ক্ষমতা নিয়েছেন, তাদের 1 বছর পূর্তিতে 1 মাস পূর্তি। 1 মাস তাদের বয়স হয়েছে। তো আমি সেটা মূল্যায়ন করার পূর্বেই এই 5 আগস্টের মানে 16 জুলাই থেকে, বিশেষ করে আপনারা জানেন 1 জুলাই থেকে আন্দোলন শুরু হলো, 16 জুলাই থেকে এটা একটা সাইদের মৃত্যুর মধ্য দিয়ে একটা পরিস্থিতি তৈরি হয়। ফলে সাইদ, মুগ্ধ, রিয়া গোপ থেকে শুরু করে ফায়াজ, সৈকত সহ আমাদের প্রায়, আপনারা জানেন যে আমাদের ইতিমধ্যেই বলা হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা স্বাস্থ্য উপদেষ্টা তারা বলেছেন 1000 মৃত্যুবরণ করেছে। ফলে আমাদের এই যে প্রায় 1000 মানুষ মৃত্যুবরণ করেছে এবং 500 জন আপনারা জানেন যে ইতিমধ্যে চোখ হারিয়েছে, অন্ধ হয়ে গেছে, এই কথাটা আপনারা শুনেছেন। এবং আরো প্রায় 500 জন এরকম আছে যারা প্রায় পঙ্গু হওয়ার পথে বা পঙ্গু হয়েছে। ফলে এই যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। একই সাথে যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা, সুস্বাস্থ্য কামনা করছি। তাদের সর্বোচ্চ চিকিৎসা করার জন্য দেশে কিংবা দেশের বাইরে যেখানে প্রয়োজন সেখানে নিয়ে যেন তাদেরকে সুস্থ করে তোলা যায়, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করব। একই সাথে আমি মনে করি যে আমাদের যদি মূল্যায়ন আপনি করতে বলেন, তাহলে আমাদের প্রথম একটা টাস্ক হচ্ছে এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের অবশ্যই বিচারের প্রক্রিয়াটা শুরু করা। আমরা যেটাকে বলেছি বিশেষ ট্রাইব্যুনাল করে বিচারটা করা। ফলে এটা দেশবাসী দেখতে চায় যে এটার একটা সুষ্ঠু বিচার হয়ে একটা ন্যায্য মানে তদন্তের মধ্য দিয়ে একটা ন্যায্য বিচার প্রতিষ্ঠা হচ্ছে। সেটা আমাদের প্রত্যাশা। তো ফলে আমরা 1 মাস গিয়েছে, এর মধ্যে দেশের বিশেষ কিছু পরিস্থিতি গিয়েছে, বন্যা গিয়েছে। তো সেটা আছে। তো আমরা প্রত্যাশা করব যে আমরা গভর্নমেন্ট এখনো পর্যন্ত তার যে রোড ম্যাপ, তারা কি করতে চায়, কি সেটার জন্য স্টেক হোল্ডারদের সাথে যে মানে ডায়ালগ ডিসকাশন করা, সেটা এখনো তারা শুরু করেননি। ফলে আমরা প্রত্যাশা করব যে তারা এটা দ্রুতই সেটা শুরু করবেন এবং তারা সামনে একটা রোড ম্যাপ তারা ঘোষণা করবেন। এটা আমরা প্রত্যাশা করি। অন্তর্বর্তীকালীন সরকারের আসলে এখতিয়ার যেটা এবং যে উদ্দেশ্য নিয়ে এই সরকার গঠিত হয়েছে, এবং আমরা চাচ্ছি যৌক্তিক একটি সংস্কার যেখানে একটা বৈষম্যহীন বাংলাদেশ গড়ে উঠবে, এবং বৈষম্যহীনতার জন্য বাম দলে আপনারা যারা রাজনীতি করেন তারা সবসময় সোচ্চার থাকেন, সবসময় সোচ্চার ছিলেন। সেইখান থেকে আসলে খুব স্পেসিফিক যদি বলি যে আপনারা প্রায়োরিটি নির্ধারণ করতে চান কিভাবে, আপনাদের চাওয়াটা কি হবে এই সরকারের কাছে? জি, আমাকে বলছেন? জি, আপনাকে বলেছি। জি, প্লিজ। আসলে দেখেন, আমাদের প্রত্যাশা তো অনেক। কারণ আপনারা জানেন যে এবারে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনটা বৈষম্য দূরীকরণের আন্দোলন। বৈষম্য এবং শোষণ থেকে মুক্ত করার জন্য এবার এই অকাতরে আমাদের মানুষরা জীবন দিয়েছে। আমরা 23 বছর বা তারও আগে 2 বছর ব্রিটিশের শাসনামলে ছিলাম। আমরা 200 বছর লড়াই করেছি, জীবন দিয়েছি। 23 বছর আমরা পাকিস্তানি যে প্রায়োগিক শাসন তার বিরুদ্ধে লড়াই করেছি। আবার সেই যে
জি, আমার মনে হয় যে ইন্টারনেটের গতি স্লো। সীমাদির কাছে আসতে চাই। সীমাদি, প্রশ্ন করেছিলাম লিপন ভাইয়ের কাছে, আপনি নিশ্চয়ই শুনেছেন। সেই সাথে আমি ছোট্ট করে যুক্ত করতে চাই যে ৩০ লাখ মানুষ ইজ্জত দিয়ে দেখলাম গত ৫৩ বছরে, কিন্তু আমাদের সেই ২৮ বছরে দ্রব্যমূল্যর বিষয়গুলোতে আপনারা সবসময় সোচ্চার। সাধারণ মানুষের স্বস্তির যে জায়গা, সাধারণ মানুষ আসলে খেয়ে পরে বাঁচতে চায়, সেই জায়গাটা নিয়ে ১ মাস অতিবাহিত হয়েছে। সেই কিভাবে দেখছেন আপনারা সেখানে মানুষের অধিকার নিশ্চিত হচ্ছে কিনা? হ্যাঁ, এটাই বলছিলাম যে আসলে জিনিসপত্রের যে দাম, সেটা মানুষের যে হাতের নাগালে রাখা প্রয়োজন, এটা আমরা সেই গত আমল থেকেও বলে আসছি। এবারও আমরা দেখছি খুব দুঃখজনক ভাবেই বিষয়টা আমাদেরকে আসলে বলতে হচ্ছে যে এখনো আমরা দেখছি সেই সিন্ডিকেট গুলো এখনো বহাল তবিয়তে আছে, এবং কেউ হচ্ছে আপনার সেই হেলিকপ্টার, এই সমস্ত মানে যারা হচ্ছে আপনার সিন্ডিকেট করে রেখেছে, তাদের কারো হেলিকপ্টার ব্যবহার করে কেউ হয়তো বা সমাবেশ করতে যাচ্ছে, কেউ হয়তো তাদের গাড়ি, এসালমের গাড়ি ইউজ করে সংবর্ধনা নিচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু মানে জিনিসপত্রের দাম যে মানুষের হাতের নাগালে থাকবে, সেটা আমরা আসলে দেখতে পাচ্ছি না। এটা আমাদের জন্য একটা মানে উৎকণ্ঠারও বিষয়। কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের নেতৃত্বে যে গণ অভ্যুত্থানটা হয়েছে, তো সেখানে তো আসলে এই বিষয়গুলি একদম মৌলিক অধিকারগুলো, তার মধ্যে একটা হচ্ছে খাদ্য। মানুষ যেন তার ৩ বেলা তার পেট ভরে, মানে সে সুষম খাবার না হলেও মোটামুটি তার সে যেন খেতে পায়। তো সেই জায়গায় আমরা আসলে দেখছি যে এখানে আমরা একটু আশাহত বলতে হচ্ছে। সেটা সরকারের তরফ থেকে কিন্তু একটা বিষয় এসছে যে বন্যার কারণে, সার্বিকভাবে বন্যার কারণে বেশ কিছু ক্ষয়ক্ষতির মধ্যে গেছে। তাতেও এক ধরনের মানে পণ্যের ঘাটতিও তৈরি হয়েছে। সেখান থেকেই এমনটা হচ্ছে বলা হচ্ছে। কিন্তু চাঁদাবাজি, যেটা এই সরকার ক্ষমতা নেওয়ার পরপরই আপনারা বলেছেন যে চাঁদাবাজির বিষয়টাকে আপনারা গুরুত্ব দিতে চান, আপনাদের বিভিন্ন সমাবেশও বিষয়টি উঠে এসেছে। সেইখানে আসলে কার্যকরী পদক্ষেপ হয়তো নিয়েছে, তারপরেও সেটা কমানো যাচ্ছে না। আপনারা কি মনে করেন এটা আসলে কার্যকরী পদক্ষেপ কি হওয়া উচিত? হ্যাঁ, চাঁদাবাজিটা এখনো বন্ধ হয়নি। আমরা বিভিন্ন জায়গাগুলোতে দেখছি যে আগে হচ্ছে আওয়ামী লীগ সেখানে চাঁদা নিত, এখন হচ্ছে অন্য কিছু দল হয়তো তারা সেখানে চাঁদা দিচ্ছে। ফলে এক্ষেত্রে আবার পুলিশ প্রশাসনের যে ভূমিকা, আসলে সেটা তো তাদের ভূমিকা ওভাবে রাখার জায়গায় তারা নেই। কারণ তারা যেভাবে গত সরকারের আজ্ঞাবহ হয়েছিল, বা এই যে নানান দমন পীড়ন, হত্যা, এগুলোর সাথে তারা যুক্ত ছিল, ফলে এখন তারা আসলে এই জায়গাটাও ইয়ে করতে পারছে না। এই ক্ষেত্রে মানে এলাকার জনগণকে নিয়ে আসলে সেখানে যদি একটা প্রতিরোধ কমিটি করা যায়, হয়তোবা সেটা এই মুহূর্তে মানে কিছুটা হয়তো ইয়ে পাওয়া যেতে পারে, নিস্তার পাওয়া যেতে পারে। কিন্তু সেই কাজটাও আসলে হচ্ছে না ভালো। এই বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে যা ফোন আসছে তাতে বুঝতে পারছি। খালেকুজ্জামান রতন, আপনার কাছে আবারও ফিরতে চাই। আপনি যে কথাটি বলছিলেন যে কার্যকরী পদক্ষেপ আসলে কি চান আপনারা সংস্কারের জন্য? আপনি আনমিউট করে কথা বলবেন লিপন ভাই। লিপন ভাই, আপনি আনমিউট করবেন। জি, এখন শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি আপনাকে। জি, তো যেটা বলছিলাম যে আমরা মানে যে পরিস্থিতি ছিলাম, আপনার তাহলে মহান ভিডিও কি মুক্তিযুদ্ধের অফ মধ্য হয়ে দিয়ে গেছে? আমরা লিপন ভাই, আপনার ভিডিওটা কি অফ হয়ে গেছে? একটু দেখবেন। আপনি আপনার সংযোগটি পুনঃসংযুক্ত করুন। আমরা একটা বিরতি নিয়ে আসি বরং। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকুন, ফিরছি একটু পরেই।
প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে আর দেখছেন 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি বাম জোটের রাজনৈতিক সংস্কার ভাবনা নিয়ে। আমি পেয়েছি আমাদের খালেকুজ্জামান লিপন ভাইকে। লিপন ভাই, আপনার কাছে প্রশ্ন আবারও করতে চাই যে রাজনৈতিক সংস্কার, আমি একদম আপনাদের দলের জায়গা থেকে যদি শুরু করতে চাই, যে রাজনৈতিকভাবে রাজনৈতিক দলগুলো কিভাবে নিজেদের সংস্কার করতে পারে, আপনারা বাম দল থেকে কিভাবে ভাবছেন? ধন্যবাদ। আসলে আমাদের সংস্কার বলতে, আমাদের তো জানেন আমরা সম্পূর্ণ একটা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের দল পরিচালিত হয়। জি। আমাদের প্রতি 5 বছর পর পর আমাদের কংগ্রেস অনুষ্ঠিত হয়, আমাদের ডেলিগেট নির্বাচিত হয় এবং সেখান থেকে কিন্তু আমাদের নেতৃত্ব নির্বাচিত হয় এবং আমাদের সদস্য স্তর আছে। সেই সদস্য স্তরের মধ্য দিয়ে কিন্তু আমরা একটা সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, আমাদের কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া হয়। ফলে আসলে আমাদের দলের অভ্যন্তরে আমাদের যে নেতৃত্ব নির্বাচনের পদ্ধতি, সেটা সম্পূর্ণ গণতান্ত্রিক। ফলে আমাদের এটা রেগুলার আছে এবং আমরা সেই প্রক্রিয়াটা আমরা মেনটেন করছি। তো ফলে আপনি যদি সংস্কারের কথা বলেন দলের অভ্যন্তরে, তাহলে আমাদের এখানে কিন্তু এই ব্যবস্থাটি বহাল আছে। আমরা সেই প্রক্রিয়া মেনটেন করে আমাদের দলের কার্যক্রম, আমাদের সিদ্ধান্ত গ্রহণ, আমাদের পলিসি নির্ধারণ, যেটাই বলেন না কেন, আমাদের সেটা নির্দিষ্ট যে স্তর আছে সেই স্তর অনুযায়ী আমাদের সেই আলাপ আলোচনার ভিত্তিতে একদম ডেমোক্রেটিক পদ্ধতিতে আমরা সেই আলাপ আলোচনা করে কিন্তু আমরা একটা সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থাকি। ফলে আমাদের এখানে কোনো এরকম আপনারা গণতান্ত্রিক চর্চা করেন এবং একই সাথে একটা বিষয় আছে যে জনজীবনের প্রতিটি ইস্যুতে আপনারা আসলে পদক্ষেপ নিয়ে থাকেন, কথা বলে থাকেন। যদিও বাংলাদেশের রাজনীতিতে বলা হয় যে রাজনৈতিক দলগুলো জনবিচ্ছিন্ন, কিন্তু সেখান থেকে আপনারা ভিন্ন। তারপরেও একটা প্রশ্ন থেকে যায় যে বাম দলগুলোর একটি শক্তিশালী জায়গায় আসার সম্ভাবনা ছিল এবং রাজনৈতিক বিশ্লেষকরাও সেটা মনে করতেন। সেই জায়গাতে আপনারা কাঙ্ক্ষিত ফল তৈরি করতে পারছেন না বাংলাদেশের রাজনীতিতে। এটা কেন? আত্মসমালোচনার জায়গাটা কি হতে পারে লিপন ভাই? জি, আপনি যদি একটু বিশ্লেষণ দেখেন যে এই যে গত 15 বছর আওয়ামী যে দুঃশাসন গিয়েছে, যদি আপনি বলেন ধারাবাহিকভাবে রাজপথে সক্রিয় ছিল প্রতিটা ইস্যুতে সরকারের সমস্ত জনবিরোধী কিংবা সরকারের যে অবৈধ, যে তার একতরফা নির্বাচন কিংবা রাতের ভোট দিনের ভোট রাতে করা কিংবা আমিডামি নির্বাচন বলেন, প্রতিটা ক্ষেত্রে বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধি, দ্রব্যমূল্য, প্রতিটা বিষয় নিয়ে কিন্তু আমরা বাম জোট কিংবা বামপন্থীরা আমরা কিন্তু রাস্তায় সোচ্চার ছিলাম। আমরা হরতাল করেছি, আমরা অবরোধ করেছি, ঘেরাও করেছি। ফলে আমরা কিন্তু রাজপথে এই কর্মসূচিতে ছিলাম। কিন্তু যেটা দুর্ভাগ্যজনক হলে সত্য, যে আমাদের এই কর্মসূচি, আমাদের এই প্রোগ্রাম, আমাদের এই বক্তব্য দেশবাসীর কাছে যাওয়ার যে মাধ্যম, সেই মাধ্যমটা আমরা দেখছি যে আমাদের যে গণমাধ্যমগুলো আছে, সেই মাধ্যমে কিন্তু আমাদের বক্তব্য কিংবা আমাদের সংবাদটি কিন্তু সেইভাবে প্রচারিত হয় না, যেটা জনমানুষের কাছে যেতে পারে। আমরা সোশ্যাল মিডিয়াতে হয়তো আমাদের মাধ্যমে কিছু প্রচার হয়, প্রকাশ হয়, কিন্তু এই যে মেইন স্ট্রিম মিডিয়া যদি আমরা বলে থাকি, সেখানে কিন্তু আমাদের এই কর্মসূচিগুলো কিন্তু সেভাবে প্রচারিত হয় না। ফলে আমরা সমস্ত কাজ করার পরেও, আমরা সতত কর্মসূচি পালন করার পরেও, যৌক্তিক ন্যায্য কর্মসূচি পালন করার পরেও, জনগণের পক্ষে প্রতিটি মুহূর্তে লড়াই করার পরেও কিন্তু আমরা দেখা যায় যে আমাদের এই যে জনবান্ধব কর্মসূচি আমরা করছি, জনগণের পক্ষে কর্মসূচি করছি, কিন্তু সেটা ঠিক সেইভাবে আমাদের প্রচারটা কিন্তু বাইরে যাচ্ছে। মানে এখানে কি গণমাধ্যমের এক ধরনের বৈষম্য আপনাদের সাথে রয়েছে? নিশ্চিত একদম, এটা অ্যাবসলিউটলি যে আমরা কিন্তু এখানে একটা বৈষম্যের শিকার হচ্ছি। আমি সীমাদির কাছে আসতে চাই। একটু সীমাদির সাথে কথা বলে জি, নিশ্চয়ই আমি সীমাদির কাছে এই মুহূর্তে আসতে চাই এই বিষয়টি নিয়ে, যে রাজনীতির যে গুণগত পরিবর্তন এবং বাংলাদেশে বিভক্তির রাজনীতি আমরা সবসময় দেখেছি, যে কারণে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে, এটাও রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। তো সেখান থেকে এই যে আমরা মনের কথা বলছি, সাম্যের কথা বলছি, মানবিক বাংলাদেশের কথা বলছি, একটি উন্নত বাংলাদেশের কথা বলছে, সেখানে যে রাজনৈতিক অন্তর্ভুক্তিকরণ সেটা কতটা জরুরি এবং সেখানেও আমরা এই সময়ে সে ঘাটতি দেখছি কিনা নতুন করে? আপনি যেটা বলেছেন, মানে রাজনৈতিক অন্তর্ভুক্তি, আমরা আসলে আমাদের বামজোটগতভাবে তো আমরা কাজ করছি এবং লিপন ভাই তো বললেনই যে আমাদের আসলে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলি সেগুলো অবশ্যই জনগণের প্রতিদিনকার যে সমস্যা সেগুলো নিয়ে আমরা কথা বলি, কিন্তু আসলে আমরা সেই প্রচার মাধ্যমে যে
সহযোগিতা, সেটা আসলে আমরা ঠিক ওভাবে পাই না, বা এটা হয়তো বা তাদের একটা নীতিগত জায়গাও হতে পারে। সেটা তো একটা বিষয় আছে। আবার আমরা ধরুন যে এই সময়ে আমাদের দেশে সদ্য মানে ফ্যাসিস্ট যে সরকার, সেই সরকারের যে পতন হলো, ফলে এখানে আমরা মনে করছি যে আসলে বাম গণতান্ত্রিক একটা শক্তি, তাদেরকেই আসলে এই জায়গাটায় সাধারণ মানুষের যে আশা আকাঙ্ক্ষা দাবি দেওয়া সেগুলো নিয়ে পথে থাকা প্রয়োজন। ফলে সেই জায়গা থেকে আমরা সেই চেষ্টাটাই করছি। যে একটা জোটের আমরা মধ্যেও আমাদের আপনারা আছেন, 8টি দল মিলে আপনারা জোট করেছেন 18-তে, আমি যদি হ্যাঁ, ভুল না করে থাকি। আমাদের একটা গণতান্ত্রিক অধিকার কমিটিও আমরা জি করেছি। আপনারা আমাদের কাজগুলো সামনে নিশ্চয়ই সেগুলো নিউজ পাবেন। তো সেই জায়গা থেকে আমরা আরো একটু মানে ব্রড যে জায়গা, হ্যাঁ, সেই জায়গাটাকেও কিন্তু আমরা এখানে অ্যাড্রেস করতে পারবো। আপনারা আসলে রাজনীতির গুণগত পরিবর্তনের জন্য দায়িত্বশীল এখন যারা রয়েছেন তাদের কাছ থেকে কি আশা করেন? দায়িত্বশীল বলতে দায়িত্বশীল জি। যে দায়িত্ব নিয়েছেন যে সরকার, সেই সরকারের কাছ থেকে আচ্ছা কি আশা করেন আসলে? কিভাবে তৈরি হবে আচ্ছা একটু উন্নত বাংলাদেশ? হুম। আমি সেটাই যে প্রথমে আমি বলছিলাম যে আসলে প্রথমত হচ্ছে ওনারা যে কাজগুলো করছেন সেই কাজগুলোর একটা হচ্ছে স্বচ্ছতা, সাধারণ মানুষের সামনে আসতে হবে ওনারা আসলে কি কি কাজ করছেন। আরেকটা হচ্ছে এই আন্দোলনে সর্বস্তরের মানুষ তো যুক্ত ছিল, ফলে তাদের কথাগুলো মানে তাদেরকে শুনতে হবে, তাদের সাথে তাদের বিনিময় হতে হবে। হ্যাঁ, আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে আশুলিয়াতে যে শ্রমিক অসন্তোষের কথা বলে আসলে সেখানে এক ধরনের একটা ইয়ে চলছে যে মানে কারখানাগুলো ওখানেও ওই যে বন্ধ হয়ে যাচ্ছে, ষড়যন্ত্রের, ছুটি দেওয়া হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ষড়যন্ত্রের একটা কথা যে তারা বলছে, এই ধরনের কথাগুলো কিন্তু বাদ দিতে হবে। হ্যাঁ, এখানে তো শ্রমিক সংগঠনগুলো গার্মেন্টস শ্রমিকদের নিয়ে কাজ করছে, গার্মেন্টস শ্রমিক সংগঠন বা অন্যান্য শ্রমিকদের নিয়ে যারা কাজ করছে, তাহলে তাদের কাছে কিন্তু পুরো বিষয়টা স্পষ্ট আছে। ফলে এখানে যেহেতু একটা সরকারের পতন হয়েছে, ফলে সেই সরকারের যারা পৃষ্ঠপোষক ছিল, তাদের যে প্রতিষ্ঠানগুলো আসলে সেগুলো কিভাবে চলবে, সেই প্রতিষ্ঠানগুলোতে যে শ্রমিকরা আছে তাদের যে প্রতিদিনকার রুজির ভাবনা, তাহলে সেটা কিন্তু এই সরকারকে মুহূর্তেই ভেবে নিতে হবে। হ্যাঁ, মানে তাদের অল্প সময়ে তাদের অনেক বড় দায়িত্ব, ঠিক আছে, কিন্তু ভাবনার যে জায়গাটা সেটা কিন্তু স্পষ্ট করতে মানে হবে আসলে ওনারা এই কিভাবে কাজটা করবেন। শ্রমিক মানুষ বা বিভিন্ন কলকারখানায় বা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করছে, তাদের দায়িত্ব তো এই সরকারেরই। সে কথাটি নিশ্চয়ই বলতে চাচ্ছেন। অবশ্যই সরকারেরই দায়িত্ব, সেটাই আমি বলছি যে আমি এখানে এই মুহূর্তে এটা বলবো না যে সরকারকে এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রায়ত্ত করে ফেলতে হবে, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো যে চালু করার ব্যাপার আছে, বা সেখানে যে শ্রমিকরা কাজ হারিয়েছে তাদের মানে যে রুজির বিষয়, সেই বিষয়টা কিন্তু এই সরকারকে পথ বলে দিতে হবে, এটাই আমি বলতে চাইছি। জি, খালিকুজ্জামান লিপন, আপনার কাছে একই বিষয়ে প্রশ্ন করতে চাই যে শ্রমিক অসন্তোষের যে প্রসঙ্গটি উঠেছে এবং আমরা দেখেছি যে বেশ কিছু কারখানা এর মধ্যে বন্ধ হয়ে রয়েছে। সার্বিকভাবে আসলে এখানে দায়িত্বশীল সরকারের দায়িত্বশীল যারা রয়েছেন তাদের কাছ থেকে আপনারা কি ধরনের অংশগ্রহণ দেখতে চান, কি ধরনের পদক্ষেপ দেখতে চান? জি, আমরা দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই দায়িত্বশীল আচরণ আমরা প্রত্যাশা করি। আমরা জানি যে এখানে কয়েকটা ভাবে বিষয়টাকে দেখতে হবে। যেখানে শ্রমিক অসন্তোষের মানে ন্যায্য যৌক্তিক যদি কারণ থাকে, আপনারা জানেন যে এখানে আমাদের ৭ কর্মদিবসের মধ্যে বেতন দেওয়ার কথা শ্রমিকদের। কিন্তু এখানে আমাদের অনেক কারখানায় সেটা ব্যত্যয় ঘটায়। বিশেষ করে মানে সরকারের সাথে সংযুক্ত কিংবা বিজেপির সাথে যুক্ত এরকম অনেকেই আছেন যারা কিন্তু এইখানে তারা বিভিন্নভাবে বেতন বাকি রাখেন এবং অনেকগুলো কারখানায় সেটা কিন্তু ইতিমধ্যে ওইসব এলাকায় অনেক জায়গায় এটা আছেও। ফলে ট্রিট করে হবে। যেমন খুব জরুরি যে তাদের কি যৌক্তিক দাবি আছে সেগুলোকে মেনে নেওয়া। ফলে ঢালাওভাবে যেন আমরা কোনো মন্তব্য না করি। এবং একই সাথে আপনারা জানেন যে জুট ব্যবসার একটা পরিস্থিতি আছে। সেগুলোকে কেন্দ্র করে একটা ক্ষমতার পালাবদল ঘটছে। সেখানেও নানা ধরনের নৈরাজ্যের অবস্থা থাকতে পারে। এবং একই সাথে আপনারা জানেন যে এখানে বিশেষ করে সরকারি দল আগে যারা যুক্ত ছিলেন
বা বিজেপি বিকেপি নেতৃত্ববিদ যারা আছেন, সেখানেও কিন্তু আমরা প্রায়শ দেখতাম যে এই সমস্ত কারখানায় কোনো না কোনো অসন্তোষের এই চিত্র কিন্তু থাকতোই। ফলে এই বিষয়গুলো কিন্তু আমাদের মনে হয় এখানে খুঁজে দেখার ব্যাপার আছে। শুধুমাত্র শ্রমিকদের উপর দোষারোপ করে কিংবা ষড়যন্ত্র তথ্য দিয়ে কিন্তু জিনিসটাকে মানে ধামাচাপা দিলে আমরা হবে না। অতীত সেই বিষয়গুলো আমাদের মনে করি যে আমাদের শ্রম উপদেষ্টা সরকার থেকে এটা দেখার উচিত বলে আমি মনে করি। জি, আমরা অতীতেও তাদের দেখে ন্যায্য যে দাবি আছে সেগুলো মেনে নেওয়া উচিত। নিশ্চয়ই জি। মানে সেটা সরকারের দায়িত্বের মধ্যে রয়েছে এবং সরকারের সংশ্লিষ্ট মহল নিশ্চয়ই এগুলো চিন্তা করছেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসতে চাই আবারও। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। দেখছি 7 দিনের আয়োজনে বাম জোটের নেতারা কিভাবে ভাবছে সংস্কার নিয়ে। আসতে চাই খালেকুজ্জামান লিপন ভাই আপনার কাছে আবারও, যে সংসদ এবং সংবিধান এইটার সংস্কার নিয়ে বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের কথা চলছে। আপনারা কি ভাবছেন আপনাদের জায়গা থেকে? ধন্যবাদ। আপনারা জানেন যে আমাদের যে নির্বাচন যদি আমরা একটু খেয়াল করি, আমাদের যে 4টি নির্বাচন গিয়েছে, এই টোটাল যে 12টা নির্বাচন দেশে হয়েছে পর্যন্ত, এর মধ্যে 4টা নির্বাচন হয়েছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, 8টা হয়েছে দলীয় সরকারের অধীনে। এবং এই 8টা যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে 1973 সাল থেকে শুরু করে পরবর্তী যে 8টা দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, প্রতিটা নির্বাচন নিয়েই সেটা প্রশ্ন আছে এবং সেটা অগ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবং যে দল ক্ষমতায় ছিল তারা বিজয়ী হয়েছে। আর 4টা যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়েছে, সেখানে কিন্তু আমরা দেখেছি আপাত গ্রহণযোগ্য একটা নির্বাচন ব্যবস্থা সেখানে হয়েছে। ফলে এটা কিন্তু পরিষ্কার যে আসলে দলীয় সরকারের অধীনে নির্বাচন এখানে সুষ্ঠু অবাধ হওয়ার কোনো সুযোগ নেই আপাত অর্থেও। আমরা যদিও জানি যে নির্বাচনে অনেক উস্কানি থাকে, অনেক কিছু থাকে, কিন্তু তারপরেও আমরা জানি যে 4টা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনটা সুষ্ঠু হয়েছে। ফলে এটা আমাদের একটা বড় ম্যান্ডেট। আমরা এটা দেখলাম যে আসলে এইটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটা ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু এটা সম্পন্ন হতে পারে। আর আমরা এর বাইরে বলেছি যে আপাত অর্থে যদি গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, সেক্ষেত্রে আমরা একটা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা যদি আমরা চালু করতে পারি, তাহলে সেখানে একটা মানে দেখা যায় যে একজন উইনার টেক অল, মানে অর্থাৎ আমি 49 ভোট পেয়েছে, একজন 50 ভোট পেয়েছে, সেই বিজয়ী হচ্ছে। এক ভোট, ওই 49 ভোটের কিন্তু মূল্য থাকছে না। যখন এই সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতিটা আসবে, তখন কিন্তু একটা টোটাল ভোটের একটা রেজাল্ট কিন্তু সেখানে আমরা পাবো, যে 1% ভোট পেলে সে 3টা আসন পাবে। ফলে এই আমরা বলছি যে এটা যদি সেটার মধ্যে দিয়ে একটা নির্বাচন ব্যবস্থার যে সংস্কার, সেটার মধ্যে দিয়ে এটা একটা হতে পারে। এটা আমরা মনে করি যে এই আমাদের সেখানে মহান মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে 30 লক্ষ মানুষের জীবনের মধ্যে দিয়ে কিন্তু আমরা একটা সংবিধান পেয়েছিলাম 72 সালে। সেই সংবিধানেও কিন্তু সংবিধানে কিন্তু অনেকগুলো মানে আমাদের ঘাটতি সেখানে আছে। আমরা জানি 17টা সংশোধনী এ পর্যন্ত হয়েছে, কিন্তু এই যে 17টা সংশোধনী হয়েছে, সেখানে আমরা জানি যে হয়তো 4টা সংশোধনী আমরা বলতে পারি সেটা ছিল ইতিবাচক, আর বাকি যে সংশোধনী গুলো করা হয়েছে সেই প্রত্যেকটা সংশোধনী কিন্তু ছিল আসলে যারা ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য একটা কিন্তু দলকে ক্ষমতায় টিকিয়ে রাখার যে প্রয়াস, টিকিয়ে রাখার জন্য। ফলে আমি বলি যে তাহলে ওই যে মানে যে কালা কানুন গুলা করা হয়েছিল, যে অগণতান্ত্রিক যে বিধিবিধান গুলো করা হয়েছে, আমরা মনে করি যে সেগুলোকে যদি বাতিল করা যায়। জি, সীমা দত্তর কাছে আসতে চাই। আর এখানে আমাদের পাহাড় সমত কর্পোরেট করতে পারি। জি, আমি একটু সীমাদির সাথে কথা বলতে চাই। সীমাদি, ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা হচ্ছে, বিশেষ করে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যে ভারসাম্য আনয়ন, এবং একই সাথে আসলে প্রধানমন্ত্রীর তো এবং দলীয় নেতৃত্ব, এই বিষয়গুলো নিয়ে বেশ কথা চলছে এবং বিভিন্ন মহল থেকে সংস্কারের প্রস্তাব এসেছে। আপনারা কিভাবে ভাবছেন জায়গাটিতে? হ্যাঁ, অবশ্যই। মানে একটা গণতান্ত্রিক, সত্যিকার অর্থে যে গণতান্ত্রিক রাষ্ট্র, সেই রাষ্ট্রে ক্ষমতার ভারসাম্য অবশ্যই থাকা প্রয়োজন। আমরা তো দেখছি যে আমাদের যে গত যে সরকারের পতন হলো, সেখানে প্রধানমন্ত্রী ছিলেন সর্বেসর্বা, আর রাষ্ট্রপতি উনি হচ্ছেন একটা মানে অনেকটা পুতুলের মতো। ফলে এই বিধান অবশ্যই পরিবর্তন করা দরকার। এবং যিনি হচ্ছেন দলের প্রধান, তিনি প্রধানমন্ত্রী হবেন। এই যে মানে একটা ইয়ে রয়েছে,
আমাদের মধ্যে চিন্তাটা আছে, এই জিনিসটাকেও আসলে পরিবর্তন করা দরকার। আর ওই যে সংবিধানের যে মানে গণতান্ত্রিক যে সংস্কারের কথা আমরা বলছি, তো সেটার জন্য অবশ্যই মানে আমাদের যে যারা আন্দোলনকারী শিক্ষার্থীরা আছে, শিক্ষক, আইনজীবী সহ আমরা জানি যে আমাদের শিক্ষক নেটওয়ার্ক থেকে শুরু করে অনেকেই এই সময়ে বিভিন্ন সেক্টরের ব্যক্তিরা তারা কিন্তু কথা বলছেন। তো ফলে মানে এখানে যে সংবিধানের যে একটা স্বৈরতান্ত্রিক বা সাম্প্রদায়িক বা জাতিসত্তাগুলোকে স্বীকৃতি না দেওয়ার যে একটা সংবিধান। জি, আরেকটা প্রশ্ন ঘুরে ফিরে আসছে যে আসলে ক্ষমতার প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ কত বছর হবে, এবং একই সাথে দলীয় ফোরামেও আসলে দলে যে নেতা হবেন তার আসলে মেয়াদ কতদিন থাকবে, কিভাবে থাকবে সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার কারণে, সেখানে আপনাদের ভাবনাটা কি? হ্যাঁ, আমরা মানে কত মেয়াদ থাকবে এভাবে হয়তো বা আমরা এখনো ভেবে উঠিনি। তবে হ্যাঁ, এটা ঠিক যে 5 বছরটা যদি আরেকটু কমানো যায় সেক্ষেত্রে একটা মানে ইয়ে হতে পারে, 2-3 বছর বা 4 বছরের একটা মেয়াদ এটা হতে পারে। আর হচ্ছে আরেকটা কি বলেছেন যেন আপনি? দলের মধ্যে দলীয় নেতা নির্বাচনের ক্ষেত্রে সেখানেও হ্যাঁ হ্যাঁ, মানে সেখানে যে দলের মেয়াদের যে ব্যাপার আছে যে পরপর কতবার থাকতে পারবে, এগুলো নিয়ে কথা হচ্ছে। আসলে আমি এই বিষয় নিয়ে কনক্রিট কোনো কথা আমি মানে এই বিষয়গুলো নিয়ে আপনারা এখনো নিজেদের মধ্যে আলোচনা করে ওঠেননি এখনো? অবশ্যই অবশ্যই, তবে এইটুকু আমরা বলছি যে যারা হচ্ছে আপনার দেশের দায়িত্ব নিবে তারা কিন্তু কোনো ব্যবসায়ী হবে না, তারা হচ্ছে সাধারণ মানুষের মধ্য থেকে গড়ে ওঠা সাধারণ মানুষের দাবি দাওয়া নিয়ে আপনি ব্যবসায়ীকে সরাসরি, ব্যবসায়ী তো এদেশের নাগরিক, তাহলে ব্যবসায়ী যদি প্রশ্ন তোলে তার নাগরিক অধিকারের, তার তো রাজনীতি করবার অধিকার আছে। অবশ্যই আছে, কিন্তু আমরা যেটা দেখি সব সময় যে এই যে যেটা বলছিলাম আর কি, যে অ্যাসালম কিংবা ভ্যাকসিন প্রোগ্রাম, তো তারা তো এখনো তাদের সেই ক্ষমতাগুলো দেখাচ্ছে, তাই না? তাহলে আমাদের দেশের আমাদের সামনে অভিজ্ঞতা যেটা, সেটা হচ্ছে এটাই যে যার টাকা আছে সে তার টাকা দিয়ে সমস্ত কিছুকে সে কুক্ষিগত করে ফেলবে। সেখান থেকে তো আসলে এই জায়গাটায় রাজনৈতিক দলগুলোর মধ্যে আসলে গণতান্ত্রিক চর্চাটা প্রয়োজন। সেক্ষেত্রে আরেকটা কথা আছে, আমি একটু লিপন ভাইয়ের কাছে আসতে চাই এখানে, যে রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহিতামূলক করার একটা ব্যাপার থাকে, যে আমরা বলি যে জনগণই সকল ক্ষমতার উৎস, কিন্তু আসলে জনগণকে খুঁজে পাওয়া যায় না রাজনীতির মধ্যে। জনগণের কাছে জবাবদিহিতার জায়গাটা খুবই কম রাজনৈতিক দলগুলোর। এখানে আসলে কি ধরনের পদক্ষেপ বা কি ধরনের সংস্কার হতে পারে যেটা রাজনৈতিক দলগুলো জনগণের কাছে জবাবদিহি হবে? জি, আসলে দেখেন, আমরা যারা আমরা যে রাজনীতি করি, আমাদের দল কিংবা আমরা বামজোট আমরা যারা করি, আমরা কিন্তু আমাদের এই স্বচ্ছতার জায়গাটা আছে যে আমরা কিন্তু জনগণের মাঝেই থাকি। আমরা কোথায় থাকি, কি করি, এটা কিন্তু জনগণের কাছে স্পষ্ট। আমাদের আয় কি, ব্যয় কি, এই জিনিসগুলো কিন্তু স্পষ্ট। আমাদের জীবনযাপন, আমাদের সংগঠনের কার্য পরিচালনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের ওপেন থাকে। ফলে এটা ব্যাপারটা এমন না যে আমরা এখানে কোনো গোপনীয়তার ব্যাপার আছে। আমরা আমাদের প্রকাশ্যেই আমাদের কংগ্রেস হয়, প্রকাশ্যেই আমাদের কর্মসূচি হয়, প্রকাশ্যেই আমাদের কর্মসূচিগুলো ঘোষণা আমরা করি, জনসম্পৃক্ত করেই। তো ফলে এর মধ্যে দিয়ে কিন্তু আমাদের একটা আমরা গণজাতার উপর নির্ভর করে আমাদের দল পরিচালিত হয়। আপনারা জানেন যে আমাদের দল আজকে আমরা প্রায় 43 বছর ধরে আমরা কিন্তু গণজাতার উপর ভিত্তি করে আমাদের দল চলছে। ফলে আমাদের যে কোনো কর্মসূচি পালন করার ক্ষেত্রে কিন্তু আমরা প্রতিটা মানুষের কাছে গিয়ে কিন্তু গণজাতা সংগ্রহ করি, বিভিন্ন রোড, দোকান পাট, অফিস আদালতে। আমাদের পার্টির একটা পত্রিকা আছে, সেটাও কিন্তু আমরা মানে পাবলিকলি বিক্রি করি, আমরা নিজেরা গিয়ে কিন্তু সেটা বিক্রি করি। ফলে আমরা মনে করি যে ভেরি মাচ আমরা ইনভলভ উইথ পিপল, যে আমরা এই যে গণজাতা সংগ্রহ করছি কিংবা আমাদের পার্টির মুখপত্র বিক্রি করছি কিংবা আমাদের কর্মসূচিকে ঘিরে আমাদের যে লিফলেট থাকে সেগুলো যখন হ্যান্ডবিল গুলো আমরা বিলি করি, সেখানে কিন্তু আমরা বিভিন্ন ডোর টু ডোর যাওয়ার চেষ্টা করি, বাজারে কিংবা অফিসে আমরা যাওয়ার চেষ্টা করি। তো ওখানে কিন্তু আমাদেরকে মানুষ অনেক ধরনের আলোচনা সমালোচনা সেগুলো কিন্তু তারা করেন, যে অভিজ্ঞতাগুলো কিন্তু আমরা আমাদের দলের মধ্যে নিয়ে আসি। ফলে আমরা মনে করি আমরা এইভাবে কিন্তু আমাদের জনগণের সাথে আমাদের কিন্তু একটা সম্পৃক্ততা কিংবা একটা জবাবদিহিতার জায়গা থাকে। কারণ যে মানুষের কাছ থেকে আমি করার জন্য অর্থ সাহায্য নিচ্ছি, আমার দায়বোধ কিন্তু সেই মানুষের প্রতি। আমি কিন্তু ওই বিশেষ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্রতি আমি দায়বদ্ধ না।
আমি যে মানুষের অর্থ সাহায্যে, যে মানুষের সমর্থন সহযোগিতা আমার দল পরিচালনা হয়, আমি সেই জনগণের প্রতি কিন্তু আমার দায়বদ্ধতা। আমরা মনে করি যে এইভাবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমরা দায়বদ্ধ, আমরা কিন্তু আছি বা থাকার চেষ্টা করি। একই সাথে একটু যুক্ত করতে চাই, সীমা দত্ত যেভাবে বলছিলেন যে পেশি শক্তি বা সম্পদ দিয়ে রাজনীতির মধ্যে আসলে নিজের প্রাধান্য বিস্তার করার যে প্রসঙ্গ এবং জনবিচ্ছিন্নতা তৈরি, সেখান থেকে আসলে আমরা জানি যে 1978 সালে পলিটিক্যাল পার্টি অ্যাক্ট নামে একটা অধ্যাদেশ হয়েছিল যেটা কার্যকর হয়নি। সেরকম অ্যাক্ট করার মানে কার্যকর করার প্রয়োজনীয়তা দেখেন কিনা জনগণের কাছে আরও বেশি জবাবদিহিতা করার জন্য? সেই প্রশ্নটি থাকবে, কিন্তু তার আগে একটা বিরতি নিয়ে ফিরে আসছে। বিরতি শেষে এই কথা দিয়ে শুরু করতে চাই। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি দেখছেন নেক্সাস টেলিভিশন। লিপন ভাই, আপনার কাছে প্রশ্ন ছিল যে 1978 সালের যে অ্যাক্ট, সেরকম সেই অ্যাক্টকে কার্যকর করলে কি মনে হয় যে জনগণের কাছে আরও জবাবদিহিতা বাড়বে রাজনৈতিক দলগুলোর? না, আপনি জানেন যে আমাদের নির্বাচন কমিশনের একটা দল নিবন্ধনের একটা আইন কিন্তু ইতিমধ্যে চালু আছে, আপনারা জানেন। জি। যেমন আমাদের দল বাসদ, আমরা কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দল। তো ফলে সেখানে কিন্তু আমার নিবন্ধিত দল হিসেবে আমরা কিন্তু সেখানে আমাদের রেগুলার সেখানে রিপোর্ট, আমাদের আয় ব্যয় বা নানান বিষয়ে আমাদের কংগ্রেস, আমাদের রিপোর্ট, সেগুলো কিন্তু আমরা সেখানে সাবমিট করি। যদিও আমরা মনে করি যে এরকম মানে আমাদের সংবিধানে যে আমার স্বীকৃত অধিকার 38 নম্বরে আমার সংগঠন করার স্বাধীনতা আছে, জি, আমার বিবেক সংগঠন করার স্বাধীনতা, চিন্তা এবং বিবেকের স্বাধীনতা আমাকে কিন্তু 38-39 আমাদের সংবিধানে কিন্তু দেয়া আছে। ফলে সেখানে এইভাবে মানে একটা এক দিয়ে আমাকে নিয়ন্ত্রণ করার কোন চেষ্টা, সেটা কিন্তু আমরা মনে করি যে ঠিক এটার সাথে যদিও সাংঘর্ষিক হয়। ফলে এইভাবে করে এখন ধরেন আমরা তো জানি যে আওয়ামী লীগ তো একটা নিবন্ধিত রাজনৈতিক দল, তাই না? কিংবা যারাই অতীতে ক্ষমতায় ছিলেন তারা তো একটা বড় রেসপন্সিবল রাজনৈতিক দল। কেউ মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, কেউ মুক্তিযুদ্ধের ঘোষণার নেতৃত্ব দিয়েছেন। কিন্তু আমরা গত 53 বছরে আমাদের অভিজ্ঞতাটা কি? আমরা যা চেয়েছিলাম 71-এ, আমরা কি সেই সাম্যের বাংলাদেশ, আমরা সেই সামাজিক ন্যায় বিচারের বাংলাদেশ, আমরা কি সেটা প্রতিষ্ঠা করতে পেরেছি? আমরা তো অসাম্যের পাহাড় দেখছি। আপনি দেখছেন যে আমরা কি পরিস্থিতির মধ্যে আছি। 1972 সালে একজন ধনী দরিদ্রের মধ্যে যে আয়ের বৈষম্য ছিল 1:18, আজকে কিন্তু সেটা 2020 সালে সেটা 1:128 টাকায় দাঁড়িয়েছে। ফলে আমাদের যে মানে গিনি সহগ, আপনারা জানেন যে আয় বৈষম্যের ক্ষেত্রে সবচেয়ে মারাত্মক বলা হয় 0.50, আমরা এখন সেই 50 পজিশনে আমরা অবস্থান করছি। ফলে প্রচন্ড একটা বৈষম্যের মধ্যে আমরা আছি। আমাদের দেশের মানে 10% ধনী মানুষের কাছে টোটাল আমাদের দেশের আয়ের 41% মজুদ হয়ে আছে। আমি ওই প্রসঙ্গটাই আসতে চাই যে আপনি বলছিলেন, জি আপনি জি এইটাই বলতে চাই যে আপনি বলছিলেন যে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিপ্লবের মধ্যে আসলে আমাদের বিপ্লবগুলো কেন যেন ছিনতাই হয়ে যায়, বিপ্লবের সুফল আমরা পাই না, আমরা যেটা চাই সেটা ঘটে না। কেন ঘটে না? সেইখানে আসলে কি সংস্কার দরকার? সেটাই আসলে আমরা সেটাই আমি বলার চেষ্টা করছিলাম। তাহলে আমরা এই 53 বছরে যেটা দেখলাম যে আমরা পাকিস্তানি দেশকে আমরা পরাজিত করলাম, আমরা স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করলাম। কিন্তু স্বাধীন বাংলাদেশে যারা শাসন ক্ষমতায় আসীন হলেন, তারা পাকিস্তান শাসকরা যে কায়দায় দেশ চালিয়েছেন, আমরা কিন্তু দেখলাম একইভাবে তারপরে যারা শাসন ক্ষমতায় আসলেন তারা কিন্তু একইভাবে দেশ পরিচালনা করলেন। অর্থাৎ এখানে আমাদের ব্যবস্থার বদল হলো না, ক্ষমতার বদলটা হলো। ফলে সমস্যাটা কিন্তু এখানেই। আমাদের প্রয়োজন হচ্ছে ব্যবস্থাটা বদল করার জন্য। আমি একই সাথে বলতে চাই যে ক্ষমতা শব্দটাই আমাদের ব্যবহার করা থেকে দূরে থাকতে হবে কিনা, যে দায়িত্বর মানুষগুলোর বদল হলো কিন্তু আসলে অবস্থার পরিবর্তন হলো, বিষয়টা এরকম হবে কিনা? কারণ ক্ষমতা শব্দ আমাদেরকে আমরা ব্যবস্থা বদল, আমরা সেটাই চাই। হ্যাঁ, আমরা বলতে চাই ক্ষমতার একটু বললাম যে আগে হয়তো পাকিস্তানি 22 পরিবারের হাতে ক্ষমতা ছিল, আমরা দেখলাম স্বাধীন বাংলাদেশে এসে সেই 22 পরিবারের জায়গায় এখন 36 পরিবারের হাতে ক্ষমতা চলে গেল। এবং সেটার চিত্র আপনি যদি একটু আপনাদেরকে একটু সময় দেন, আমি একটা কথা এখানে বলা দরকার যে দেখেন আমরা যদি লাস্ট 15 ইয়ার্সটা যদি আমরা দেখি, এই 15 বছরে আমাদের ঋণ এই লাস্ট এখন দেখা যাচ্ছে আমাদের টোটাল আমাদের ঋণ রাষ্ট্রের সেটা হচ্ছে 18,35,000 কোটি টাকা। আর এই 15 বছরে পাচার হয়েছে 17,60,000 কোটি টাকা। এবং এই ঋণ হচ্ছে এমন অবস্থা যে আমাদের মোট বাজেটের 3 গুণ, আমাদের মোট বাৎসরিক বাজেটের 3 গুণ। হ্যাঁ, তাহলে এই যে তার মানে যে কারেক্ট বাজেট,
তার মানে এই যে আমি সেটাই বলছিলাম, তার মানে ব্যবস্থাটা যদি বদল না করা যায়, আমরা যদি খালি ব্যক্তির পরিবর্তন করি, এক দলের পরিবর্তে আরেক দলকে যদি আমরা ক্ষমতা নিয়ে আসি, যদি ব্যবস্থার বদল না হয়, তাহলে কিন্তু আমরা এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে কিন্তু পারবো না। ব্যবস্থা আমরা মনে করি যে সেদিকে ব্যবস্থা এখন যারা আমরা ৫০ দেন, বছর, অনেক বছর সমস্যা। লিপন ভাই, ব্যবস্থা যে তৈরি হয় সেটাও তো মানুষ দ্বারাই তৈরি হয়, এবং মানুষগুলো যখন ক্ষমতায় যায় এবং মানে আমি আবার ক্ষমতা শব্দটা ব্যবহার করেছি দুঃখিত, দায়িত্বে যায়, দায়িত্বে যাওয়ার আগে এবং পরে কথার পরিবর্তন হয়ে যায়, সেখানে কি আসলে কার্যকরী সংস্কার দরকার বলে জনগণ মনে করেন, কিন্তু সেই কার্যকরী সংস্কার কিভাবে সম্ভব? সংস্কার আসলে দেখেন, মানে আমি তো বললাম সংস্কার এখন আমরা হয়তো বলছি, কিন্তু আসলে সংস্কার একটা এই ব্যবস্থাটাকে রেখেই তার মধ্যে একটা আপাত একটা চালিয়ে নেওয়ার কথা কিন্তু বলা হচ্ছে। বাস্তবে সংস্কার করেই কিন্তু এই আমরা যেই শোষণের মধ্যে, বৈষম্যের মধ্যে আছি, এটা কিন্তু এখান থেকে আমরা অবসান ঘটাতে পারবো না। হয়তো কিছুটা রাশ টেনে সংস্কার করে আমরা হয়তো কিছুটা রাশ টেনে ধরতে পারি। আমরা হয়তো ব্যাংক যেভাবে লুট হচ্ছিল আমরা সেটা হয়তো সাময়িক কিছু থামালাম, কিংবা যেভাবে আমাদের সিন্ডিকেট গুলো গড়ে উঠেছিল সেটা হয়তো আমরা কিছুটা থামালাম। তো এইভাবে করবো। তো আমরা তো এটা আমরা দেখলাম, আমরা ৭১-এর পর যুদ্ধ করলাম, আবার ৯০ এসে আমরা একটা স্বৈরাচারী সরকারকে আমরা হটালাম। আবার তারপরে আবার এখন আমরা এই যে একটা ফ্যাসিবাদী সরকারকে আমরা হটালাম। তো আমরা তো এরকম ১৫-২০ বছর পর পর তো আমরা এই একটার পর আমরা জীবন দিচ্ছি, লড়াই করছি, কিন্তু আমাদের মুক্তি তো আসছে না। জি, ফলে আমি বলবো যে ওই সংস্কার যেটা বলছেন, সংস্কার। জি, সীমা দত্ত যেটা বলছিলেন লিপন ভাই, সেখান থেকে আসতে চাই যে এক ধরনের হতাশার সুর কিন্তু লিপন ভাইয়ের কণ্ঠে আমরা দেখেছি। সেই হতাশা থেকে বের হয়ে আসতে আসলে আমাদের কার্যকরী পদক্ষেপ কি হতে পারে, এবং এখন প্রশ্ন উঠেছে যে সংবিধান আবার সংশোধনী প্রয়োজন কিনা, এবং সংবিধান পুনর্লেখনের প্রসঙ্গও আসছে। আপনারা কি মনে করেন? না, এটা একটু আমি আপনাকে বিনয়ের সাথে বলতে চাই, যারাই বলছেন আমরা ১৯৭১ সালে ৩০ লক্ষ মানুষের জীবন, ২.৫ লক্ষ মা বোনের ইজ্জতের মধ্য দিয়ে একটা ম্যান্ডেট কিন্তু আমাদের সংবিধান। সেই সংবিধান কাটাছেঁড়া এবং অনেকবার হয়েছে, আমি একটু আগে বলেছিলাম, সেই কাটাছেঁড়া তারা শাসকরা তাদের প্রয়োজনে করেছে। কিন্তু সেই সংবিধানের এখনো যে মৌলিক অংশটি আছে সেটাকে রক্ষা করেও, সেটাকে বাতিল করেও সেখানে আমরা প্রধানমন্ত্রীর ক্ষমতা কিংবা যে আমরা পরিবর্তন করতে পারি। আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে লিপন ভাই। আমি সীমাদের কাছে একই প্রশ্ন, যে প্রশ্নটি উত্তর আপনি দিচ্ছেন না, সীমা দত্ত, আপনি কি মনে করেন? সীমা দত্ত, আসলে হ্যাঁ, মানে সংস্কারটা কিভাবে হবে, আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে সাধারণ যে জনগণ, আসলে একটা মানে রাজনৈতিক দল বলি বা যে কোনো একটা সংগঠন, তার আসলে প্রধান যে প্রাণকেন্দ্র সেটা হচ্ছে জনগণ। তাহলে সেই জনগণকে আসলে আমরা কতটুকু রাজনৈতিকভাবে সচেতন করতে পারছি, তার গণতান্ত্রিক অধিকারগুলো সম্পর্কে সচেতন করতে পারছি, সেটার উপরেই আসলে নির্ভর করবে যে আমার ব্যবস্থা পরিবর্তনের জায়গাটা আসলে কত দ্রুত হবে। তো সেই অর্থে আমরা আমাদের যে বর্তমান যে ফ্যাসিস্ট যে রাষ্ট্র ব্যবস্থাটাকে যে আমরা পেয়েছি বা মানে যে এখনো রাষ্ট্র আমরা ব্যবস্থা আসলে দায়িত্বশীল মানুষকে ফ্যাসিস্ট করে তোলে, সেই রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন চান। পরিবর্তন, হ্যাঁ। তো এখন আমি বলছি সেটা পরিবর্তন করতে হলে যে সাময়িক যে মানে কাজটা করতে পারে এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমরা আসলে সেই বিষয়গুলোই তুলে ধরছি। এটার মধ্য দিয়ে কিন্তু জনগণ এক সচেতনতা আরেকটা মাত্রায় যখন উন্নীত হবে, যেমন আপনারা জানেন যে এখন বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো, সেটা কিন্তু একটা নন পলিটিক্যাল ব্যানার বলা হচ্ছে, কিন্তু এটা তো রাজনৈতিক, মানে আমি রাষ্ট্রের যে মানে সরকার তাকে উৎখাতের যে আন্দোলন সেটা করেছি, তার মানে এটা একটা রাজনৈতিক আন্দোলন। এবং ৫ই আগস্টের পর থেকে আমরা দেখছি যে রাজনীতি বন্ধের একটা মানে ছাত্র রাজনীতি বন্ধের একটা কথা তোলা হচ্ছে, এবং সেখানে ক্যাম্পাস গুলোতে যারা আসলে এই অভ্যুত্থানে যুক্ত ছিল সরাসরি ভাবে, ফ্যাসিস্ট সরকারের পতনের যে আন্দোলন সেটার সাথে যুক্ত ছিল, তারাও কিন্তু এটার সম্মুখীন হচ্ছে যে সে ছাত্র রাজনীতি করতে পারবে না। তাহলে এই যে মানে মত প্রকাশের যে একটা জায়গা হচ্ছে একটা সুস্থ পরিবেশ তৈরি করা, হ্যাঁ, সুস্থ পরিবেশ তৈরি করা, এখানে যে
ধরুন যে মানে ধর্মের নামে এখানে এক ধরনের এই যে যারা হচ্ছে ধর্মের সংখ্যার দিক থেকে অল্প, মানে তাদের উপরে এখানে জি, মানে একটি সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার মানে পরিবেশটা তৈরি রাখা খুব জরুরি, সেটা হচ্ছে এই সরকারের কাছে আপনাদের চাওয়া, তেমন আমরাও একই রকম চাইতে চাই। আমাদের সময় শেষ হয়ে গেছে দিদি। আপনি এবং খালেকুজ্জামান লিপন ভাই আমাদের সাথে আজকে যুক্ত ছিলেন। অসংখ্য ধন্যবাদ নেক্সাস টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের দুজনকেই। হ্যাঁ, আপনাকেও প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। সাথেই থাকুন নেক্সাসের, দেখতে থাকুন নেক্সাস। ভালো থাকুন, সুন্দর থাকুন।